দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপনাদের জন্য আজকের এই নতুন ভিডিওতে। আজকে আমি যেই বিষয়গুলো উল্লেখ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা। আমরা ভিডিওতে, ইউটিউবে বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্টিং মিডিয়ায় আমরা দেখতে পাই যে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না বর্তমানে। এখন এটার মূল কারণ কি সেটা একটু বিশ্লেষণ করা দরকার আছে। যেমন গত বছরে যে সরকার পতন হয়, আওয়ামী লীগ সরকার পতন হয়, এরপরে যে আওয়ামী লীগ এর যারা নেতা নেত্রী যারা ছিলেন তাদের পরিচালিত যে শিল্প বা কলকারখানাগুলো ছিল, এই কলকারখানাগুলোর যে মানি সাপ্লাই যেগুলো ছিল সেগুলো ঠিকভাবে চলতে পারতেছে না, যেহেতু এখানে পরিচালকদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেছে। পরিচালকরা এখন আর দেশে নেই, বা তাদের নিয়োজিত যারা আছেন তারা অনেকেই এগুলোকে বিক্রি করে বিদেশে পাড়ি অলরেডি দিয়ে ফেলেছেন এবং তারা ওই পাড়ি দিয়ে ওইখানেই থাকার চিন্তাভাবনা করতেছেন। দেশের রাজনীতি অবশ্যই আওয়ামী লীগের ফেভারে না, এইটা একটা মূল কারণ। আর তাছাড়া আওয়ামী লীগ শাসনামল থেকে গত 16 বছরে যে এটা হয়েছে, অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য যে চেষ্টা, সেটা করতে বিগত সরকার আমি বলবো যে ব্যর্থ হয়েছে। কারণ অ্যাট দ্য মোমেন্ট বর্তমানে বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ 5,30,000 কোটি টাকা। এরকম যদি অবস্থা হয় তাহলে খুব অচিরেই যে লোনের পরিমাণ এটা 6 লক্ষ কোটি টাকার পৌঁছে যাবে। কিন্তু আপনারা যদি দেখেন একটু চিন্তা ভাবনা করে, তাহলে দেখা যাবে যে খেলাপি ঋণগুলো কীভাবে হয়। খেলাপি ঋণ মূলত ওইগুলোই হয় যেগুলো ওই যে কারখানা বা শিল্পের জন্য যারা শিল্প উন্নয়নের জন্য বা কলকারখানা ফ্যাক্টরি এগুলো যারা চালান, অর্থাৎ কলকারখানার মালিক অর্থাৎ শিল্পপতি, তারাই এই লোনগুলো নেন। তাদের যদি পুঁজি থাকে 1 কোটি তাহলে তারা লোন নেন 5 কোটি। তো এইভাবে অনেক শিল্পপতি বাংলাদেশে হয়ে গেছেন, তারা এই লোনগুলো নিছেন। নেয়ার পরে যে লোন ফেরত দেওয়ার যে চিন্তা ভাবনা সেগুলো তাদের মধ্যে নাই। আর রাজনৈতিকভাবে যে যারা লোনগুলো নিয়েছিলেন, অর্থাৎ নিজেদের ক্ষমতাকে পুঁজি করে যারা এই লোনগুলো নিয়েছেন, তাদের ক্ষমতা শেষ হওয়ার পরে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাদের এই লোন দেওয়ার মতো কোনো পরিস্থিতি এখন আর নেই, আর তারা বাংলাদেশকে নিয়ে ভাবেন না, তাদের কলকারখানা নিয়েও আর ভাবেন না। এইটাতে যেটা হয়েছে যে এই লোনগুলো আর পরিশোধ করা যাচ্ছে না। তবে তাদের যে জামানত আছে, এই জামানতের পরিমাণ খুবই সীমিত। এই জামানত এই অর্থাৎ তাদের যে বন্ধকি যে সম্পত্তি আছে সেগুলো বিক্রি করে যে অর্থ আসবে সেগুলো দিয়ে আসলে এই ঋণ আদায় হবে না। এখানে বলা দরকার যে বাংলাদেশ হলো একটা সিন্ডিকেটের দেশ। আপনি যখনই কোনো টেন্ডার বা কোনো প্রকার দরপত্র যখন গভর্নমেন্ট আহ্বান করে, এখানে একটা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটগুলো একত্রিত হয়ে যে নির্ধারিত যে কলকারখানা বা নির্ধারিত যে পণ্য যেটাই তারা ক্রয় বা বিক্রয় করতে যায়, এখানে তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা লাভ করে ফেলে। অর্থাৎ সরকার যে জিনিসটা পাওয়ার বা ব্যাংক যে অর্থটা পাওয়া, সেই অর্থ তারা পায় না, যার ফলে যে অবস্থা দাঁড়ায় যে কোম্পানিটা দেউলিয়ার মতো হয়ে যায়। এবং এটা অবশ্যই আমাদের অর্থনীতির জন্য খুবই খারাপ আমি বলবো। তো সরকার পতনের আগেও এইটা নিয়ে কোনো সরকারের কোনো চিন্তাভাবনা ছিল না। এক্ষেত্রে আমি মনে করি সাবেক যে অর্থমন্ত্রী ছিলেন, যারা অর্থমন্ত্রী ছিলেন তাদের দোষ আছে। যারা ব্যাংক পরিচালনা করেছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, যারা অন্যান্য ব্যাংকের পরিচালনা বা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, তারা এই লোনগুলোকে গণহারে দিয়েছিলেন। এটা নিয়ে আমি অনেক কথা বলছি, অনেক কবিতাও লিখছি এমনকি, কিন্তু এটা কোনো মানে সরকারের কানে যায় নাই, বা সরকার এটা
নেন নাই, এখন যার ফলে আমাদের এই ক্ষতিটা হয়ে গেছে। এবং এই আন্দোলনের সময় আমরা দেখেছি যে কিছু ব্যাংকদেরকে বাঁচিয়ে রাখার জন্য গভর্নমেন্ট লোন দেয় তাদের পক্ষ থেকে। এটাও আমাদের অর্থনীতির জন্য খুব একটা ভালো ছিল না। তারপরে যে শরিয়া ভিত্তিক যে ইসলামী ব্যাংকগুলো ছিল, এগুলোর অবস্থা খুবই নড়বড়ে করে ফেলে, কারণ এগুলোর যে মূলধন ছিল, যে যদি থাকে 1 লক্ষ কোটি টাকা, সেখানে তারা দেখা গেছে যে 90,000 কোটি টাকাই লোন দেওয়া হয়েছে, এবং এইগুলো আদায় করা তাদের পক্ষে আদৌ সম্ভব না। এক্ষেত্রে যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী আছেন, তাদের চাকরি এখন কিছুটা সংকটাপন্ন। তাদের চাকরি থাকবে কি না এটা নিয়েও আসলে দুশ্চিন্তা। এখন যদিও বাংলাদেশ ব্যাংক এরকম পরিস্থিতিতে করে কি, টাকা ছাপায়া তারপরে এই ব্যাংকগুলোকে বাঁচায় রাখে, মানুষের চাকরিগুলোকে ঠিক রাখে এবং শিল্প কলকারখানাকে ঠিক রাখে। কিন্তু আলটিমেটলি যে ক্ষতিগ্রস্ত হয় তারা হচ্ছে গিয়ে যারা আমানতকারী, যারা ব্যাংকের টাকা রাখেন। অর্থাৎ আপনি আপনার পেনশনের টাকাটা রাখছেন, আপনি সারা জীবন কাজ করে যে পেনশনটা পাইছেন, সেই টাকাটা আপনি জমা রাখছেন, সঞ্চয়পত্রে টাকা জমা রাখছেন বা ডিপোজিট করছেন, আপনার এই টাকার মূল্য অনেকটা কমে যাবে। আপনারা যদি এখন দেখেন যে ডলারের এগেনস্টে যে টাকার ভ্যালু, এটা কিন্তু খুবই খারাপ অবস্থা। ডলার এখনও শক্তিশালী, এবং আমাদের যে টাকার মান, এটা ক্রমান্বয়েই এটা খারাপের দিকে যাচ্ছে। এটা আমাদের কাম্য নয়, কিন্তু এখানে কি করার আছে? এখানে গভর্নমেন্ট এখানে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ব্যাংকের যারা ম্যানেজমেন্টে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যারা ছিলেন, তারা এই দায়িত্ব পালন করতে পারেনি। এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা তারা পালন না করার ফলে এই ব্যাংকগুলোর এই অবস্থা দাঁড়িয়েছে। অন্যদিকে যে শিল্প কলকারখানা যেটা হয়েছে, শিল্প কলকারখানার মাধ্যমে তো আমাদের যেগুলো আছে গার্মেন্টস তৈরি, পোশাক শিল্প, এইটার মাধ্যমে তো আমাদের দেশে রেমিটেন্স আসে, এটা আমাদের অর্থনীতির জন্য ভালো। কিন্তু দেখা গেছে যে যদি এখানে আমি কোনো লস দেখি না, কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যায় যে যার একটা কোম্পানি আছে, তার 10টা কোম্পানি খুলছে। হ্যাঁ, আবার অনেকে আছে যে একটা কোম্পানি না চালাইতে পাইরে আবার বন্ধ হয়ে গেছে, এরকম হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে লোন দেওয়ার যে টেন্ডেন্সি, লোন ফেরত দেওয়ার যে টেন্ডেন্সি, এটা শিল্পপতিদের মধ্যে থাকে না, যার ফলে শিল্পপতিরাই বড় হইতে পারে, কিন্তু মূলত দেশের অর্থনীতিটা ভঙ্গুর হয়ে যায়। এবং আপনি আলটিমেটলি শিল্পপতিরাও ক্ষতিগ্রস্ত হয়। যখন টাকার মান কমে যায়, তখন যেটা হয় যে পণ্যর অ্যাগেনিস্টে যে তারা ডলারটা পায়, সেইটা কম পায় তারা। এর জন্য অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে যে শ্রমিকদেরও অবস্থা খারাপ হয়ে যায়। যেমন আমাদের যে আমদানি নির্ভর যে সমস্ত পণ্য যেগুলো আমরা ক্রয় করে থাকি, এই পণ্যগুলো আনার মাধ্যমে আমাদের দেশের রেমিটেন্স, মানে আমাদের অর্থগুলো অন্য দেশে চলে যায়, বলতে পারেন পাচার হয়ে যায়। অর্থ পাচার হচ্ছে গিয়ে, কেউ হচ্ছে গিয়ে যারা রাজনীতি করছে, তারা বিদেশে বাড়ি গাড়ি কইরা তারা নিজেদের পথ সৃষ্টি করে হয়তো তারা পালায় গেছে। এখন তারা কিভাবে চলবে, তারা তাদের অর্থ পাচার করে নিয়ে সেখানে তারা সুখে সমৃদ্ধিতে আনন্দের জীবনযাপন করতেছে। এটা রাজনীতিবিদরা করছে। এখন এই রাজনীতিবিদরা যে এই কাজটা করছে, এটা তারা সম্পূর্ণই তাদের নিজস্ব স্বার্থের জন্য করছে। তারা তাদের স্বার্থ রক্ষা, মানে দেশের স্বার্থের দিকে তারা খেয়াল করে নেই, দেশকে তারা ভালোবাসে নেই। তারা যখন বক্তব্য দেয়, তখন ইমোশনাল বক্তব্য দিয়ে মানুষের মন জয় করে, কিন্তু এটা আমাদের জন্য ক্ষতি হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, বিগত 16 বছরে যে আওয়ামী লীগ শাসনামলে গণতন্ত্র ছিল না। গণতন্ত্র না থাকার, তারা উন্নয়নও করছে, এটা আমরা দেখছি, উন্নয়নও হয়েছে, রাষ্ট্রে কাজ হয়েছে, এবং রিজার্ভের টাকা ভেঙে উন্নয়নের কাজ করা হয়েছে। কিন্তু উন্নয়ন হইলে আমাদের মনে রাখতে হবে, আমাদের দেশটা হতেছে গিয়ে দুর্নীতিগ্রস্ত দেশ। আমাদের দেশে লুট, চুরি, রাহাজানি এগুলো সবসময় হইতেই আছে। এবং দেখা গেছে যে রিজার্ভের টাকাগুলো ভেঙে এই উন্নয়নগুলো করা হয়েছে, এই উন্নয়নের যদি সাস্টেইনেবল উন্নয়ন যদি না হয়ে থাকে, তাহলে তো এটা বিগ লস ফর আওয়ার কান্ট্রি। এবং এই ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে নষ্ট করার ফলে দেখা গেছে যে যারা জামাত ইসলামের সাথে জড়িত আছে বা জামাত ইসলামের রাজনীতি যারা করে,
ইসলাম ভিত্তিক যা রাজনীতি জীবন ব্যবস্থায় যারা জড়িত আছে তাদেরও ক্ষতি হয়ে গেছে। এইভাবে গণতন্ত্র এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে আমাদের যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য কাম্য নয়। তো এই ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করতে হলে অবশ্যই যারা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন তাদেরকে একটা সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে তাদেরকে ফিরিয়ে এনে এই কলকারখানাগুলোকে চালু করে তাদের লোনগুলোকে পরিশোধ করার একটা অপরচুনিটি তাদেরকে দিতে হবে। আর নাইলে এই লোনগুলো খেলাপি হয়ে যাবে, আরও বেশি অবস্থা খারাপ হবে, দেশে বেকারত্ব বেড়ে যাবে, অপরাধ বেড়ে যাবে এবং এটা আমাদের জন্য ক্ষতি হয়ে যাবে। তো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা মনে করি যে আমাদের আরও লোন আছে, যেমন IMF থেকে যে গভর্নমেন্ট লোনগুলো নিয়ে থাকে, ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যে লোনগুলো নিয়ে থাকে, এই লোনগুলোও তো অর্থ গভর্নমেন্টকে পরিশোধ করতে হয়। সেটা একটা ইনস্টলমেন্টের মাধ্যমে তাদেরকে দিতে হয়। এটা অবশ্যই লোন নিয়ে কাজ করলে এটা ভালো, কিন্তু সেটা যদি যথাযথভাবে পরিশোধ না করা যায় তাহলে তো ঋণে জর্জরিত দেশ তো দেউলিয়ার পথে চলে যাবে। সেই দিক থেকে যদি চিন্তা করি তাহলে বৈদেশিক মুদ্রা যারা ফরেন রেমিটেন্স যারা আর্ন করে আসছে তারা, আর এই যে শ্রমিক যারা আছেন গার্মেন্টস সে কী বলে তো পোশাক শিল্পে যারা কর্মরত আছেন, বা আমাদের যে এক্সপোর্ট করার যেই ফ্যাক্টরিগুলো আছে, যেই পণ্যগুলো আমরা এক্সপোর্ট করে থাকি, এই পণ্যগুলো থেকে আমাদের অর্থ আসছে। আর যারা রাজনীতি করতেছেন, যারা ব্যাংক লুট করেছেন শিল্পের নামে, তারা এইগুলো ক্ষতি করে ফেলছেন আমাদের দেশকে। আর যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ আছে, এই কলকারখানাগুলোকে চালু করার মাধ্যমে অর্থনীতিটাকে আবার পুনরুত্থান করা সম্ভব। আর এর পাশাপাশি গণতন্ত্র দরকার আছে, কারণ সঠিক গণতন্ত্রের মাধ্যমে নেতৃবৃন্দ বা নেতা সাথে জনগণের যে দূরত্ব সেটা সংকুচিত হয়ে আসে। জনগণের সাথে যে নেতার যে সম্পর্ক সেটা খারাপ থেকে ভালো হয়, অর্থাৎ যেই খারাপ সম্পর্ক আছে এটা কিছুটা হইলেও প্রশমিত হবে। সুতরাং নেত্রীদেরকে জনগণের কাছে যাইতে হলে নির্বাচনে একটা মাধ্যম, এটা ছাড়া আরও কিছু মাধ্যম আছে যেটার মাধ্যমে নেতার সাথে জনগণের সাথে একটা সখ্যতা তৈরি হয়। সেই সখ্যতা তৈরি করার জন্য যাবতীয় যা করার দরকার সেই লক্ষ্যে কাজ করা উচিত যারা সরকারে আছেন বা যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন বা যারা রাজনীতি করতেছেন। কারণ যদি রাজনীতিবিদরা জনগণের দ্বার প্রান্তে না পৌঁছাতে পারেন, জনগণের সমস্যার কথা না শুনেন, তাহলে তারা কখনোই তাদের এই সমস্যা সমাধানের কোনো অভিপ্রায় তাদের থাকবে না। আর দ্বিতীয়ত যেগুলো হইতেছে ব্যাংকের যে খেলাপি ঋণ, এইগুলোকে অবশ্যই আর বাড়তে দেওয়া যাবে না। এই খেলাপি ঋণগুলোকে ভুল কাগজপত্র, ভুল তদবিরের মাধ্যমে এগুলোকে মওকুফ করে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, কিছু মওকুফ করা যেতে পারে, সেটা শর্ত সাপেক্ষে। যেই সমস্ত কোম্পানি বা ফ্যাক্টরিগুলো অত্যাধিক পরিমাণে কী বলে রাজস্বতে কন্ট্রিবিউশন করছে, তাদেরকে কিছুটা হলেও ছাড় দেওয়া যেতে পারে, যার ফলে সে আবার নিজেদেরকে দাঁড়ায় নিতে পারে। এই ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো শিল্পমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী তাদের একনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে এই অর্থনীতিটাকে আবার ঘুরিয়ে আমাদের অর্থনীতির চাকাটাকে আবার সচল করা সম্ভব। আরও যে জিনিসগুলো দরকার, যেগুলো আমাদের আমদানিকৃত যে সমস্ত পণ্য, আমরা আমদানি নির্ভর যে সমস্ত পণ্য উপরে আমরা ডিপেন্ড করি, সেই পণ্যগুলোকে আমাদের দেশে তৈরি করার জন্য যথাযথ প্রশিক্ষণ, যথাযথ ম্যান পাওয়ার সৃষ্টি করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ওইভাবে ওই কারিকুলাম অনুযায়ী সেট আপ করতে হবে। তাইলে দেখা যাবে যে আমাদের এই ইম্পোর্টটা কমে যাবে এবং এটা আমাদের অর্থনীতির জন্য ভালো হবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা,
এই শিক্ষা ব্যবস্থা খারাপ হওয়ার কারণে আমরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাই। কিন্তু উচ্চশিক্ষার জন্য আমরা কেন যাই? এটা দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে শিক্ষার নামে কেউ উপার্জন করতে চায়, সেটা ভিন্ন কথা। কিন্তু শিক্ষার নামে যদি কেউ আমাদের শিক্ষাকে খারাপ মনে করে, ওই বিদেশি শিক্ষাকে ভালো মনে করে এখান থেকে টাকা পাচার করবে, সেইটার জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভালো এবং এখানে লেখাপড়া করলেই বিদেশে গিয়ে ভালো করতে পারবে, সেই অনুযায়ী এই শিক্ষার কারিকুলামটাকে সেট আপ করা উচিত। আর যে চিকিৎসার নামে অনেকে বিদেশে যায়, চিকিৎসার নামে কিন্তু অর্থ পাচার হয় প্রচুর পরিমাণে। কেউ ক্যান্সার ট্রিটমেন্ট, কেউ জটিল ধরনের যে সমস্ত রোগ আছে সেগুলোর জন্য কেউ উচ্চ চিকিৎসার জন্য বিদেশে যান, উচ্চমানের চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যান। এটা অবশ্যই দরকার আছে। চিকিৎসা একটা মানুষের মৌলিক একটা অধিকার। কিন্তু সেই চিকিৎসার নামে যদি অর্থ পাচার হয়ে যায় তাহলে তো এটা অবশ্যই দুঃখজনক। এর জন্য জনস্বাস্থ্য রক্ষার জন্য যেই সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নিলে দেখা যাবে যে আমাদের ঔষধের কাঁচামালগুলো আমাদের বেশি ক্রয় করতে হবে না। এইটার মাধ্যমে আমাদের রাজস্ব বাড়বে এবং আমাদের চিকিৎসার জন্য বাইরে অর্থ পাচার হবে না। তাইলে যেটা হবে, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং আমাদের যে আমদানিকৃত পণ্য সেগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের এই অর্থনীতির চাকাটাকে আবার ঘুরিয়ে নেওয়া যাবে। অর্থাৎ আমরা আমাদের মূল উদ্দেশ্য হবে যে এক্সপোর্ট বাড়াবো কিন্তু ইম্পোর্ট আমরা কমাবো, আর আমরা চিকিৎসার ব্যবস্থা ভালো করব আর শিক্ষা ব্যবস্থা ভালো করব, যাতে আমাদের এই চিকিৎসা এবং শিক্ষার উসিলা করে যেন টাকাটা বিদেশে না চলে যায়। এবং জীবনযাত্রার মানকে উন্নত করলে মানুষ এই বিদেশে বাড়ি গাড়ি করে বিদেশে সেটেল হওয়ার মতো চিন্তা থাকবে না। সেই লক্ষ্যে যদি গভর্নমেন্ট সুনির্দিষ্ট নীতিমালা নিয়ে রাজনৈতিক দলগুলোকে একসাথে করে যদি একটা কাজ করে তাহলে সেটা ভালো হবে। আর নির্বাচন তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস। নির্বাচনের মাধ্যমে নেতাদের সাথে জনগণের মানে এই দূরত্বটা কমে আসে, যার ফলে যত কমপ্লেইন আছে সেগুলো জনসম্মুখে প্রকাশিত হয়। এইটা হলে আমাদের দেশটা আবার অর্থনীতির দিক থেকে ভালো হয়ে যাবে এবং অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারবো। তো ঠিক আছে, আশা করি আমার ভিডিওটা খুব সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, এটা নিয়ে আমরা যদি কিছু কমেন্টে কিছু বলি তাহলে হয়তো বা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে আসবে সবার সামনে। এখন এই এই শিল্পপতি হইয়া তারপরে হয় গণপতি, আবার অনেকে গণপতি হইয়া হয় শিল্পপতি। গণপতি মানে হলো গিয়া যারা রাজনৈতিক নেতা জনগণের ভোটে নির্বাচিত হয় তারা হলো গণপতি, আর কলকারখানা স্থাপন কইরা যারা ব্যবসা বাণিজ্য করে তারা হইতেছে শিল্পপতি। এখন এই শিল্পপতি আর গণপতি এই দুইজন যদি চায় দেশকে আগায় নিতে তাহলে তারা পারবে। আর যদি তারা এই ঋণের বোঝা এই ব্যাংকের উপরে অর্থাৎ জনগণের উপরে চাপায় দেয় তাহলে তো আমাদের জন্য যে নতুন প্রজন্ম আসতেছে এই নতুন প্রজন্ম তো ঋণের বোঝা মাথায় নিয়ে উঠবে, যে আগামীকালকে যে শিশুটা জন্ম নেবে সে একটা লোনের বোঝা মাথায় নিয়ে উঠবে, অর্থনৈতিক পঙ্গুত্ব নিয়ে আসবে। এটা তো আমরা কামনা করতে পারি না। সেই লক্ষ্যে আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে। তো ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।